তোর বাবা তো আজকেই চলে যাচ্ছে। শামীম ওয়াশরুমে ছিল, সে কিছুই শুনতে পেল না। দিশা হেসে বলল, তাহলে তো খুবই ভালো হবে মা। বাবা থাকলে ভাবিকে আবার ফিরিয়ে নিয়ে আসার একটা রিস্ক থেকে যাবে। বাবা চলে গেলে মনে করেন ভাবি এই বাড়িতে নাই। কিন্তু বাবা একবার বললেই চলে আসবে। তাহেরা বেগম ভেবে দেখলেন আসলে তো ঠিক বলেছে। দিশা লোভনে বলল, মা, ভাবি কি একেবারে চলে গেছে? তাহেরা বেগম ফিসফিস করে বলল, তা নয় তো কি, আমি কি ওই ফকিরের মেয়েকে দ্বিতীয়বার ঘরে তুলবো? তামিমের বিয়ে হবে নিতুর সাথে, মাস গেলে 25,000 টাকার বউ আমার হাতে তুলে দেবে। আমার তো ভাবলেই কেমন আনন্দ লাগে। দিশা মুচকি হেসে মনে মনে বলল, তামিম ভাইয়ের বিয়ে যে কার সাথে হবে আপনি এখনো বুঝতে পারেননি? আপনার সাথে মধুর ব্যবহার করছি কি এমনি এমনি নাকি? লোভনা চিৎকার করে বলল, হুররে! তাহলে বাবা ভাবির জন্য সেদিন যা যা এনেছে ওগুলো সব আমার। লোভনা তামিমের রুমের দিকে দৌড়ে গেল। লোভনার পেছন পেছন দিশাও গেল। চুড়ি, কসমেটিক সবকিছু দুজন সমান সমান করে ভাগ করে নিলেও ঝামেলা বাঁধলো কাঞ্চিবরম শাড়িটি নিয়ে। ওই শাড়িটি দুজনেরই পছন্দ, কেউ কাউকে দিবে না। তাহেরা বেগম পড়ে গেলেন বিপাকে। কাকে কি বলবেন তিনি? এ তো নবনী নয় যে তিনি যা বলবেন তাই শুনবে সে। দিশা কিছুতেই শুনবে না। আর দিশাকে কিছু বলতেও তিনি ভয় পান কিছুটা। এদিকে মেয়েকেও বলতে পারছেন না কিছু। শামীম একবার বাইরে এসে নিজের স্ত্রী আর বোনের মধ্যে ঝগড়া দেখে রুম থেকে চলে গেল। ভোর রাতে সে চট্টগ্রাম চলে যেত, কিন্তু সারা রাত বাবা আসেনি দেখে আর যেতে পারেনি। হামিদুর রহমান নিজের রুম থেকে শুনতে পেলেন বসার ঘরে ধুম ঝগড়া হচ্ছে। একবার উঁকি দিয়ে দেখলেন দিশা আর লোবনা মিলে ঝগড়া করছে শাড়ি নিয়ে। হামিদুর রহমানের হঠাৎ করেই মনে হলো তিনি আসলে কি এই পরিবারের কেউ? তিনি চলে যাচ্ছেন, শুনেও কারো কোনো প্রতিক্রিয়া নেই। কেউ একবার তাকে বললো না কেন চলে যাচ্ছে। কেউ এসে তার সাথে কথাও বলল না। তাহলে কেন মিছে মায়ার সন্তানের জন্য তার? তিনি তো চাইলে পারতেন তামিমকে কঠোর শাস্তি দিতে। নবনী তার এত প্রিয় ছিল, তবুও তো তিনি তার সন্তানের প্রতি কঠোর হতে পারেননি। স্ত্রীর সাথে খারাপ ব্যবহারও করেননি। অথচ এরা কেউ তার চলে যাওয়ার কথা শুনেও কোনো শোক প্রকাশ করলো না, একবার পাশে এসে দাঁড়ালোও না। তারা ব্যস্ত তাদের নিয়ে। এই ছেলে মেয়ে স্ত্রীর জন্যই কিনা তিনি এই 57 বছর বয়সে দেশে বিদেশে পড়ে আছেন, শুধু দেশে তারা সুখে থাকবে বলে। কনকনে শীতের মধ্যেও কাজ করেছেন যাতে ছেলেমেয়েরা দেশে শান্তিতে মাছ ভাতে খেয়ে দিন কাটাতে পারে, ছেলেরা ভালো করে লেখাপড়া করতে পারে। তাদের আরাম আয়েশের জন্য গাড়ি কিনে দিয়েছেন। বিনিময়ে স্ত্রী সন্তানের কাছ থেকে তিনি কি পাচ্ছেন আজ? হামিদুর রহমানের বুক ভারী হয়ে এলো। কোনো মতে টলতে টলতে রুম থেকে বের হলেন। আগে থেকে টিকিট কাটতে হবে। আজকে টিকিট না পেলে কাল পরশু যেদিনই টিকিট পান সেদিনই যাবেন। আপাতত একটা হোটেলে উঠতে হবে, তাহলে তাকে তারপর ড্রয়িং রুমে গিয়ে দেখলো দিশা শাড়ির এক মাথা টেনে ধরে আছে, অন্য মাথা লোবনের হাতে। দুজনেই এক নজর তাকালো তার দিকে, তারপর শাড়ি নিয়ে টানাটানি করতে লাগলো। তাহেরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তামিম এক সোফায় বসে বসে নখ কাটছে। সেও এক নজর তাকিয়ে চোখ নামিয়ে নিল। তার দিকে তাকানোর সময় কারো নেই। সবাই দেখেও চুপ করে রইল। কেউ তাকে আটকাতে চাইল না। অথচ এদের নিয়ে তার কত স্বপ্ন ছিল। তিনি তো ঠিকও করে রেখেছিলেন যাওয়ার 1 সপ্তাহ আগে ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরে আসবেন কোথাও থেকে। বিদেশে গেলে দিশার ছেলে মেয়েদের জন্য গহনা কিনবেন, মেয়ের বিয়ের জন্য গহনা কিনবেন, দুই ছেলের জন্য লেটেস্ট মডেলের ফোন কিনবেন। এত সব ভেবে রেখেছেন যাদের জন্য, তারা তো একবারও তার কথা ভাবলো না। কেউ এসে তার সাথে একটা কথাও বলল না। মিথ্যে জগৎ সংসার, মিথ্যে সব মায়া। বুকে প্রচন্ড ব্যথা নিয়ে বাসা থেকে বের হলেন। লিফটের দরজা বন্ধ হতেই হামিদুর রহমান অনুভব করলেন তার দম বন্ধ হয়ে আসছে। ঘামে পুরো শরীর ভিজে গেল, দৃষ্টি ঝাপসা হয়ে এলো। লিফট 4 তলা থেকে নিচে নামতে নামতে হামিদুর রহমান সাহেব অজ্ঞান হয়ে গেল। নিচতলায় এসে লিফটের দরজা খুলতেই লোকজন দেখলো হামিদুর রহমান অজ্ঞান হয়ে পড়ে আছেন। মুহূর্তে নিচে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। দারোয়ান তামিমদের বাসায় ফোন দিল। শামীম ফোন ধরতেই শুনতে পেল তার বাবা লিফটে অজ্ঞান হয়ে পড়ে আছেন। পাগলের মতো মাকে বলে শামীম ছুটে বের হয়ে এলো সিঁড়ি বেয়ে। তাহেরা বেগম ভারী শরীর নিয়ে ছুটতে পারলেন না। তামিম চোরের মতো পা টিপে টিপে এলো অনেক পরে। ততক্ষণে শামীম তার বাবাকে গাড়িতে তুলে হাসপাতালের দিকে রওনা দিয়েছে। তিশা লোবনা কেউই এলো না, দুজনেই শাড়ি নিয়ে বসে আছে। শামীম বাবাকে নিয়ে হাসপাতালে যাওয়ার আধা ঘন্টা পর
তাহেরা বেগম সিএনজি করে হাসপাতালে পৌঁছালেন। তামিম অফিসে চলে গেছে। 1 ঘন্টা পর ডাক্তার এসে জানালো হামিদুর রহমান আর বেঁচে নেই। হার্ট অ্যাটাক করে মারা গেছেন তিনি। তাহেরা বেগম কি করবেন বুঝতে পারলেন না। কান্না করবেন নাকি ছুটে যাবেন স্বামীকে দেখতে, কিছুই তার মাথায় ঢুকলো না। হতভম্ব হয়ে স্বামী ফ্লোরে বসে পড়ল। তার যে বাবাকে অনেক কথা বলার বাকি ছিল, আর কি সে সুযোগ পাবে বাবাকে এসব বলার? বাবা কি আর একবার চোখ খুলে তাকাবে না? একটা বার কি তার মাথায় হাত রাখবে না? কতদিন বাবা তার নাম ধরে ডাকে না? একবার কি ডাকবে না, আয়? এই পৃথিবীতে আর কোথায় পাবে সে মাথার উপরে বাবা নামক বটগাছটার দেখা? সকালে ঘুম থেকে উঠে ফাল্গুনী আর চৈতালি নবনীকে তাদের পাশে ঘুমাতে দেখতে পেয়ে হেডে গলায় চিৎকার করে উঠল। সাব্বির নিজের রুমে নামাজ পড়ে সবেমাত্র বিছানা ভাঁজ করে রাখছে। এমন সময় বোনদের এমন চিৎকার শুনে আতঙ্কিত হয়ে ছুটল তাদের রুমে। দুই বোনের চিৎকারে নবনী ধর করিয়ে বিছানা থেকে উঠে বসলো। রাবেয়া বেগম উঠান ঝাড়ু দিচ্ছে। মেয়েদের চিৎকার শুনে ঝাড়ু ফেলে ছুটে আসলেন। সাব্বির বড় আপাকে দেখে ফাল্গুনী আর চৈতালির চাইতে জোরে চিৎকার দিল। সাব্বিরের সাথে তাল মিলিয়ে ফাল্গুনী আর চৈতালিও চিৎকার দিল আবার। নবনী দুই হাত দিয়ে কান চেপে ধরে বসে আছে। রাবেয়া বেগম হাঁপাতে হাঁপাতে ঘরে এলেন। এসে দেখেন ভাই বোন তিনজন মিলে নবনীকে জাপটে ধরে আছে। বিছানার এক পাশ থেকে শলার মুঠো নিয়ে রাবেয়া তিনজনকে মারতে মারতে বলল, ছাড় আমার মেয়েটাকে, একটু আগেও ঘুমিয়েছে, তোদের তিনজনের চাপে ও মরে যাবে। রাবেয়ার কথাকে কেউ পাত্তা দিল না। নিজেদের মতো হই হুল্লা করতে লাগলো। রাবেয়া বেগমের চোখের কোণে জল জমতে লাগলো। কতদিন পরে নিজের 4 ছেলে মেয়েকে একসাথে দেখতে পাচ্ছেন তিনি। বুকটা আজকে ভীষণ শান্ত লাগছে। নবনীর জন্য এতদিন মন উচাটন থাকতো তার। নিজের চোখের সামনে সব ছেলে মেয়েদের একসাথে দেখার মতো সুখ মায়েদের কাছে আর কি হতে পারে। হাশেম আলী নামাজ পড়ে বাসায় আসার সময় আজকে হোটেল থেকে পরোটা, 2টা ডিম, ভাজি, সবজি এনেছেন। পকেটেও যদিও তেমন একটা টাকা ছিল না, তবুও আজকে তার বড় মেয়ে বাড়ি এসেছে। এই আনন্দে তিনি পকেটে কি আছে না আছে তা নিয়ে মাথা ঘামালেন না। প্রতিদিন তো আর ভালো খাওয়াতে পারবেন না ছেলে মেয়েদের। আজ না হয় সবাই মিলে একসাথে আনন্দ করে খাবে। বাড়ি এসে দেখে ছেলেমেয়েরা সবাই বারান্দায় পার্টিতে বসে আছে, হাসাহাসি করছে সবাই মিলে। হাসতে হাসতে একে অন্যের গায়ের উপর ঢলে পড়ছে। অনেকদিন পর হাশেম আলীর বুকটা খুশিতে ভরে উঠল। নয়ন জুড়িয়ে গেল তার। নিজের অজান্তেই চোখে জল চলে এলো। গলা পরিষ্কার করে হাশেম আলী নবনীকে ডেকে বলল, তোরা সব কই? আয় সবাই মিলে নাস্তা করব। রাবেয়া রান্নাঘর থেকে প্লেট বাটি নিয়ে এলো। গত রাতে নবনীর জন্য ভেজে রাখা ডিমটাও নিয়ে এলো। গোল হয়ে সবাই মিলে খেতে বসলো। হাশেম আলীর একটু পর পর চোখ ভিজে উঠছে আনন্দে। খেতে পারছেন না তিনি কিছুতেই। এত আনন্দ কেন লাগছে তার কে জানে। খেতে খেতে নবনীর মনে হলো ওই বাড়িতে সবাই না জানি এখন কি করছে। দিশা টাইম টু টাইম নাস্তা কে রেডি করে রাখছে। লবণের জন্য তার পছন্দের খাবার কে বানিয়েছে আজ। তাহেরা বেগম মনে করে ইনসুলিন নিয়েছেন তো আজকে। নামাজ পড়ে আসার পর হামিদুর রহমান আজকে চা খেয়েছেন কি? তামিমের শার্ট প্যান্ট সব কি আয়রন করা রাখা আছে? কে জানে। নবনী সিদ্ধান্ত নিল আবার পর হামিদুর রহমানের এনে দেওয়া ব্যাগটা খুলে দেখবে সবাই মিলে। তারপর সে বাবা মাকে নিজে থেকেই সবকিছু খুলে বলবে। মুহূর্তেই অঝোর ধারায় বৃষ্টি নামলো, সাথে ঠান্ডা বাতাস। নবনী বলল, মা, বৃষ্টির পানি নাও, আজ বৃষ্টির পানি খাবো। রাবেয়া প্লাস্টিকের জগটা টেনে চালের নিচে ধরতেই মুহূর্তে জগ ভর্তি হয়ে গেল। নবনী 1 গ্লাস পানি খেল। সেই ছোটবেলায় কথা মনে পড়ে গেল নবনীর। বিয়ের পর বৃষ্টি উপভোগ করার সময় হয়নি তার, অথচ বৃষ্টি দেখলেই আগে ভিজতে ছুটতে যেত ভাই বোন সবাই মিলে। কে বলে বিয়ের পর মেয়েদের জীবনে পরিবর্তন আসে না। আবার পর নবনী সাব্বিরকে বলল। যা তো, রুমে গেলে দেখবি একটা বড় ব্যাগ আছে, নিয়ে আয়। সাব্বির ত্বরিত গতিতে ছুটে গিয়ে ব্যাগ নিয়ে এলো। ফাল্গুনী দেখে জিজ্ঞেস করলো, কি রে আপা এটাতে? নবনী বলল। আমি নিজেও জানি না, এখন খুললে দেখবো। নবনী ব্যাগের চেন খুলতেই দেখলো কতগুলো শপিং ব্যাগ। সাথে সাথে নবনী বুঝে গেল এখানে বাড়ির সবার জন্য কেনাকাটা করে দিয়েছেন হামিদুর রহমান। নবনীর ধারণা ভুল হলো না। প্রথমে বের হলো একটা ব্যাগে সাদা ও খয়েরি রঙের 2টো পাঞ্জাবি, পায়জামা, 1 জোড়া লুঙ্গি। ব্যাগের উপরে লেখা প্রিয় বেআই সাহেবের জন্য। পরের ব্যাগের উপরে লেখা শ্রদ্ধেয় বেআইন সাহেবের জন্য। ভেতর থেকে বের হলো আরামদায়ক কটনের
দুই জোড়া শাড়ি। হাত দিয়ে ধরতেই কেমন আরাম আরাম লাগছে নবনীর। রাবিয়া বেগম কিছুটা বিব্রত হয়ে বলল। আমার জন্য এসব নেওয়ার কি দরকার ছিল? নবনী বলল, মা, আমি কি জানতাম নাকি এই ব্যাগের ভিতরে কি আছে? আমাকে কাউন্টারে বসে রেখে আব্বা গিয়ে এসব কিনে এনেছে। পরের ব্যাগের ভেতর একটা আকাশি রঙের পাঞ্জাবি, দুটো শার্ট, একটা লেমন কালার, অন্যটি ল্যাভেন্ডার কালার, সাথে নীল দুটো জিন্সের প্যান্ট, একটা হাতের ঘড়ি, একটা ওয়ালেট, দুটো বডি স্প্রে, একটা স্মার্টফোন। ব্যাগের উপরে লেখা আদরের সাব্বির। সাব্বির আবেগে উৎফুল্ল হয়ে বলল, আমার জন্য এত কিছু আপা। আমার কেমন স্বপ্নের মতো লাগছে। কালার দেখছিস আপা? এত সিদ্ধ কালার। ফোনটা দেখ, অনেক দামি ফোন মনে হচ্ছে। নবনী এরপরে একটা বড় ব্যাগ বের করলো। ব্যাগের উপরে সুন্দর করে লেখা দুটো ছোট্ট পরীর জন্য। তাদের দিকে তাকালে মনে হয় এই বুঝি উড়াল দিয়ে পরীরাজ্যে চলে যাবে। ফাল্গুনী চৈতালি দুজনেই লজ্জা পেল এরকম লেখা দেখে। হামিদ আঙ্কেল তাদের ভীষণ আদর করে সব সময় তাদের পরি বলে ডাকেন। ব্যাগের ভেতর দুটো শাড়ি, 4টি থ্রি পিস, দুটো স্টাইলিশ সাইড ব্যাগ, 12টি হিজাব। হিজাবের ভেতর হিজাব লাগানোর জন্য নানা সাইজের পাথরের সেফটি পিন, কাটা। দুই বোনের মুখ উজ্জ্বল হয়ে গেল এসব দেখে। তাদেরকে কেউ কখনো এত কিছু উপহার দেয়নি। এই প্রথম এত উপহার দেখে দুজনই বাকরুদ্ধ হয়ে আছে। এরপর নবনী তার ব্যাগ বের করলো। ব্যাগের ভেতর নবনীর জন্য অনেকগুলো জামা আছে। গুনে দেখলে নবনী 12টা থ্রি পিস। নবনীর ভীষণ কান্না এলো। নবনী এক কাপড়ে বাসা থেকে বের হয়েছে। হামিদুর রহমান বুঝতে পেরেছেন বাবার বাড়িতে এলে নবনীকে জামা কাপড়ের সমস্যায় পড়তে হবে। নবনীর জন্য একটা সাইড ব্যাগ আছে। নবনী কিভাবে যেন ব্যাগটা খুললো। খুলতেই দেখতে পেল 2 বান্ডিল 1000 টাকার নোট ব্যাগের ভিতর, আর সবগুলো গহনা। নবনী বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। হাসিম আলী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। কান্না থামিয়ে নবনী বলল, বাবা, আমি ওই বাড়ি থেকে একেবারে চলে এসেছি। বিশ্বাস করো বাবা, তার জন্য আমার খারাপ লাগছে না। আমার খুব খারাপ লাগছে বাবার জন্য। ওই বাড়িতে যে আমার আরেকজন বাবা আছেন, যিনি আমাকে তোমার মতো করে বুঝতো, আমার সব বিপদে ঢাল হয়ে থাকতো। হাসিম আলী বললেন। কেঁদে কি হবে মা, কাঁদিস না। নবনী একটু জড়িয়ে বলল, বাবা, আমি জানি আমি না বললে তোমরা কখনোই জানতে চাইবে না কি হয়েছে, তাই আমি নিজেই বলছি সব। তোমাদের যদি মনে হয় আমার সিদ্ধান্ত ভুল, তবে যা ভালো মনে করো তা বলো তোমরা। আমার শাশুড়ি মা কেমন তা তো তোমরা জানোই সবাই। ওসব আমি সহ্য করে গেছি এতদিন। কিন্তু বাবা, তামিম একটা মেয়ের সাথে সম্পর্ক করেছে। আমার শাশুড়ি বদ্ধপরিকর ওই মেয়ের সাথে তামিমের বিয়ে দেবে। আমার বাবার বাড়ি গরিব বলে বাবা, ওরা কেউই আমাকে দাম দেয় না। ওদের কাছে রাস্তার কুকুরদের দাম আছে, কিন্তু আমার দাম নেই। কতদিন গেছে বাবার সবার নাস্তার পর আমি খেতে গিয়ে দেখতাম খাবার মতো কিছুই নেই, অথচ আমার শাশুড়ি ননদ খাবার নষ্ট করে রাখতো। ওদের এটো খেতেও আমার আপত্তি ছিল না, কিন্তু ওরা প্লেটে পানি ঢেলে রাখতো। শুক্রবারে সবাই ঘুরতে যেত, শুধু আমি ছাড়া। অথচ আমার যে কি ভীষণ ইচ্ছে করতো ঘুরতে যেতে, কেউ একটাবার জিজ্ঞেসও করতো না আমাকে। জানো বাবা, 3 বছর আমি ঢাকায় ছিলাম। এর মধ্যে মনে হয় 4 বার আমি বাসা থেকে বের হতে পেরেছি। 2 বার গেছি ইন্টারভিউ দিতে, আর 2 বার বাসার নিচে ফার্মেসিতে নিজের ঔষধ আনার জন্য। এসব নিয়েও আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এত কিছুর মধ্যে তামিম মাঝে মাঝে আমার গায়ে হাত তোলে। পান থেকে চুন খসলে আমার শাশুড়িও আমার গায়ে হাত তোলে। গালাগালি কথা বাদ দিলাম, কিন্তু আমার শাশুড়ি গত রাতে সাফ জানিয়ে দিয়েছেন আমি ওই বাসায় থাকলে তিনি ওই বাসায় থাকবেন না। আমার কিছু করার ছিল না বাবা। স্বামীকে নিয়ে মানুষের শ্বশুর বাড়িতে অবস্থান শক্ত হয়। স্বামী থাকে স্ত্রীর জন্য সবচেয়ে বড় খুঁটি। আমার সেই খুঁটিতেই ঘুম পোকা ধরেছে বাবা। আমার মাথার উপর স্বামীর ছায়া নেই। আমার শ্বশুর 12 থেকে 13 দিন পরে কানাডা চলে যাবেন। তোমরাই বলো বাবা, উনি চলে গেলে আমাকে ওখানে ওরা কি করতো? বাবা তো সারা বছর দেশে থাকে না, আমিও সব সময় অভিযোগ করতে পারি না। রাবেয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ভাই বোন সবাই চোখে পানি। ভাই বোনেরা আগে থেকেই আজ করেছে এসব। তাদের আপা যে ওই বাড়িতে ভালো নেই তা তারা বুঝতো, কিন্তু এত বছর আপার নিষেধ থাকার কারণে কিছু বলেনি বাবা মাকে। তবে 3 ভাই বোন একসাথে হলে বোনের কষ্টের কথা ভেবে আড়ালে চোখ মুছত। হাসিম আলী নিজেকে সংযত করে বলল, তুই কোনো চিন্তাই করবি না মা, তোর যেটা ভালো মনে হইব সেটাই করবি। মনে রাখিস, যে সম্পর্কে থাকলে নিজের আত্মসম্মানে ঘা লাগে, সেই সম্পর্কে থাকনের কোনো প্রয়োজন নাই।
কে কি ভাবলো তাতে কিছু আসে যায় না। নিজের মন এবং বিবেক যা কয় তাই শুনবি। তুই যে সিদ্ধান্ত নেস না কেন আমাকে কোনো আপত্তি নেই। আমার মাইয়ারে আমি যদি এত বছর নুন ভাত খাওয়াইয়া রাখতে পারি তো বাকি জীবনও পারমু। তারপরও আমার মাইয়ার অসম্মান কইরা যারা কথা কইব তাদের কাছে দিব না। এসব লইয়া কোনো চিন্তা করবি না। নবনী কিছুক্ষণ চুপ থেকে বলল। আমি তামিমকে ডিভোর্স দিতে চাই বাবা। হাশেম আলী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। দরকার হলে দিবি, আমরা সবসময় তোর পাশে থাকবো মা। নবনী বাবাকে জড়িয়ে ধরে বলল। কেন এমন হলো বাবা? আমার ভাগ্য কেন এত খারাপ হলো বলো তো? আমি কি কখনো ভেবেছি তিন কবুল বলে যাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি তার কাছ থেকে এত বড় আঘাত পাবো? আমি কি কখনো চেয়েছি স্বামীর সংসার ছেড়ে চলে আসতে, গায়ে ডিভোর্সের তকমা লাগিয়ে ঘুরতে? তো আমার কখনোই ইচ্ছে ছিল না। দু চোখ ভরে কত স্বপ্ন নিয়ে বিয়ের পিড়িতে বসছি। কেন এভাবে আমার কপাল পড়লো? হাশেম আলী মেয়েকে বললেন। কপালের দোষ দিস না রে মা। আমার আল্লাহ কপালে যা লিখেছেন তাই হবে। নিশ্চয় আল্লাহ তোর জন্য এর চাইতে ভালো কিছু রাখছে। তার লাগিয়াই এসব হয়েছে। এরকম করে ভাঙ্গে পড়িস না। আল্লাহর উপর ভরসা রাখ। যেই কপাল আল্লাহর সিজদা দেওয়ানের লাগিয়া বানাইছে সেই কপাল জীবনে খারাপ হইতে পারে না। হামিদুর রহমানের দাফনের কাজ সমাধা হতে হতে বিকেল হয়ে গেল। তামিম এখনো বিশ্বাস করতে পারছে না তার বাবা নেই এই দুনিয়ায়। সকালেও তো বাবাকে দেখলো, ভয়ের লজ্জায় তখন বাবার দিকে তাকাতে পারেনি সে। আহা, যদি ভয় না পেয়ে একটাবার বাবাকে মন ভরে দেখে নিত তাহলে তো আজ আর মনে বাবাকে দেখার এত আফসোস থাকতো না। শামীম বাবাকে দাফন করে এসে ড্রয়িং রুমের ফ্লোরে বসে পড়ল। নিজেকে কেমন তার পাগলের মতো লাগছে। কি করবে সে এখন? শামীম চেয়েছিল নবনীকে ফোন করে জানাতে, কিন্তু তাহেরা বেগম রেগে গেলেন শুনে। কিছুতেই তিনি চান না নবনী এই বাড়িতে আসার আর কোনো সুযোগ পাক। কড়াকড়িভাবে সবাইকে নিষেধ করলেন কেউ যেন নবনীকে এসব না জানায়। শামীমের অবাক লাগলো আজকেও মায়ের এরকম ব্যবহার দেখে। বাবা মরে গেছে অথচ মা তার ভেতরের নবনীর জন্য এখনো রাগ পুষে রেখেছে। মানুষ এমন হয় কেন? শামীম ভেবে পায় না কার কাছে গেলে সান্ত্বনা পাবে। আহা, বাবা হারিয়ে গেলে পৃথিবীতে কে সান্ত্বনা দিতে পারে? এসব ভাবতেই শামীমের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। তাহেরা বেগম, লোবনা, দিশা সবাই লোবনার রুমে চুপ করে বসে আছে। দিশার কিছুটা বিরক্ত লাগছে এভাবে মন খারাপের অভিনয় করতে। শ্বশুর মারা যাওয়ায় কিছুটা ব্যথিত হয়েছে সে, কিন্তু তাই বলে এতটাও সুখে মোহমান হয়নি। পাশা ভর্তি আত্মীয় স্বজন, তাদের জন্য এখন মন খারাপের অ্যাক্টিং করতে হচ্ছে। কিছুক্ষণ পর তাহেরা বেগমের মনে হলো হামিদুর রহমানের মানিব্যাগের কথা। শামীমকে ডাক দিলেন তিনি। শামীম আজকে জিজ্ঞেস করলেন। তোর বাবার মানিব্যাগ কার কাছে? ওটা তো দেখতে পেলাম না। শামীমের এত শোকের ভিতর তো হাসি এলো মায়ের এখনো এত লোভ দেখে। আজকেও তার টাকা পয়সার চিন্তা মাথা থেকে যাচ্ছে না। শামীম বলল। আমার কাছে আছে, আমি ড্রয়ারে তালা মেরে রেখেছি। তাহেরা বেগম গলার স্বর নিচু করে বলল। আমার কাছে দিয়ে যা। বাসা ভর্তি মানুষ, কে কখন তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। তোর বাবার মানিব্যাগ কখনো খালি থাকে না। আজকেও নিশ্চয়ই অনেক টাকা রেখেছে মানিব্যাগে, নিয়ে আয় যা। শামীম মানিব্যাগ এনে দিতেই তাহেরা বেগম লোবনার রুমের দরজা লাগিয়ে দিলেন। তারপর মানিব্যাগ খুলে দেখতে বসলেন কত টাকা আছে। যত উৎসাহ নিয়ে তিনি মানিব্যাগ খুললেন ততটাও হতাশ হলেন। মানিব্যাগে তার ব্যাংকের কার্ড আছে আর প্রায় 4,500 টাকা আছে, অথচ সব সময় এই মানিব্যাগ ভর্তি থাকে টাকায়। কার্ডের পিনকোড তিনি জানেন না, তাহলে টাকা তোলার উপায় কি? পর মুহূর্তে আবার তার মনে পড়ল আজকে তার স্বামী মারা গেছেন, অথচ এসব ভাবতেন কেন তিনি? এসব দুদিন পরে ভাবলেও চলবে। বাইরে থেকে দরজায় নক করলো কেউ। তাহেরা বেগম মানিব্যাগের টাকায় কার্ড ব্লাউজের ভেতর লুকিয়ে রেখে দরজা খুললেন। দেখলেন তার খালাতো ননদরা এসেছে। হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন তিনি তাদের জড়িয়ে ধরে। পরদিন সকালে নবনী হামিদুর রহমানকে কল দিল, কিন্তু ফোন বন্ধ পেল। কয়েকবার চেষ্টা করেও নবনী দেখলো হামিদুর রহমানের ফোনে কল যাচ্ছে না। নবনী ভীষণ মন খারাপ হলো। যতই সে নিজেকে হাসি খুশি প্রমাণ করার চেষ্টা করুক, বুকের ভিতর কোথাও একটা দুর্বলতা রয়ে গেছে। হাশেম আলী পাঞ্জাবিতে আতর লাগিয়ে বের হলেন ঘর থেকে। গত রাতে ও বৃষ্টি হয়েছে, কাদায় সব ভরে আছে। বারান্দায় বসে মেয়েকে ডাক দিয়ে বললে। কই রে মা, আয় তাড়াতাড়ি, অনেক দূরের পথ তো, বৃষ্টি আসতে পারে। নবনীর দুই পা কিছুতেই নড়াতে পারছে না, কেমন পাথরের মতো লাগছে। আজকে নবনী ডিভোর্সের নোটিশ দিতে যাবে তামিমকে।
এজন্য হামিদুর রহমানকে কল দিয়েছিল, কিন্তু কথা বলতে পারল না নবনী। রাবেয়া মেয়ের কাঁধে হাত রেখে বলল, কার লইকা কান্দ গো মা? চোখের পানির মেলা দাম মা, যার তার লইকা এই পানি ফেলাইতে নাই। কাইন্দা কি হইব বল? ওরা যে অমানুষ, ওরা কি তোর কান্দনের মায়া করছে? এই চোখের পানির দাম কি ওরা দিতে জানে? মাইয়া মানুষ তো ফেলনা না রে মা। নবনী চোখ মুছে বলল, একবার বাবার সাথে যদি কথা বলতে পারতাম মা, বুকের ভেতর যে ঝড় বয়ে যাচ্ছে আমার। রাবেয়া মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলল, মাইয়া মানুষের জীবন রে মা, যেখানে একদিন থাকে নিজের পয়লা একবার জানে, সেখানেই মায়া ছাড়াতে পারে না। সংসার এমন একটা জায়গা, যে জায়গায় শত জ্বালা যন্ত্রণা থাকার পরেও মাইয়া মানুষ তার মায়া ছাড়তে পারে না। হাসিম আলী মেয়ের কান্না দেখে বলল, আমরা না হয় আরো 2 দিন পরে যাই, তুই নিজের মনরে শক্ত কর। নবনী চুপ করে রইল। বারবার ট্রাই করতে লাগলো হামিদুর রহমানকে ফোনে পাওয়ার জন্য। 1 সপ্তাহ পর বৃহস্পতিবার বিকেলে ডাক পেয়ে নিল নবনীদের বাড়িতে। নবনী সাইন করে খামটা নিল। খাম খুলতেই ভেতর থেকে ডিভোর্সের নোটিশ বের হয়ে এলো। বিনা মেঘে বজ্রপাত হলো যেন নবনীর মাথায়। বারান্দায় চৌকিতে বসে পড়ল নবনী। রাবেয়া নারিকেলের পাতা থেকে শলা বের করছেন বসে বসে। উঠান ঝাড় দেওয়ার ঝাড়ুটা ছোট হয়ে গেছে, নতুন ঝাড়ু বানাতে হবে। বাজারে এই একটা ঝাড়ুর যেই দাম, তার চেয়ে নিজেরটা নিজেই করে নেয় রাবেয়া। মেয়েকে এভাবে তবদা মেরে বসে থাকতে দেখে উঠে এলো। মেয়ের পাশে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? কি নিয়ে আইছে পিয়ন? নবনী শুকনো হাসি হেসে বলল, আমার আর কষ্ট করতে হবে না মা, তামিম নিজেই ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিছে। রাবেয়া বেগম কিছুটা অবাক হলেন। তারপর মেয়েকে জড়িয়ে ধরে বললেন, আর তুই কিনা এই ইতরের জন্য মন উজাটন করস? আমি তো মা, আমি কি বুঝি না? ঝুম বৃষ্টির মধ্যে আমার মাইয়া দূর আকাশের দিকে তাকাইয়া কারে ভাবে, রাতের ঘুমের ভান ধইরা শুইয়া কাল লইকা গোপনে চোখের পানি মোছে। সব বুঝি মা। মায়া বড় খারাপ জিনিস, মন হতচ্ছাড়া, ওই লগিয়া আর ঘাটতেরা। যেখানে আঘাত বেশি পায় তার লইগাই বেশি কান্দে। এইবার তুই ভাইবা দেখ মা, তুই তো ওগো অত্যাচারের সংসার ছাড়নের কথা ভাবছস। হেরা কি করছে? হেরা ভাবছে যদি কোনোদিন তুই আবারও এই বাসায় গিয়া ওঠস, তাই তাড়াতাড়ি করে নোটিশ দিয়া দিচ্ছে। কোন রকমের ঝুঁকি নিতে চায় না তোরে নিয়া। আর মন খারাপ করানোর দরকার আছে নি? তুই নিজেই ভাইবা দেখ। নবনী ভেবে দেখলো মা ভুল কিছুই বলেনি। তাহেরা বেগম হয়তো ভেবেছেন নবনী চোখের মাথায় বাসা ছেড়ে চলে গেছে। আবার যদি ফিরে আসে, নবনী ফিরে আসার আগেই ওর আসার পথ বন্ধ করে দেওয়ার দরকার। এই জন্য তিনি আর দেরি করেননি। রাতে হাসিম আলী বাড়ি ফেরার পর নবনী বাবাকে জানালো বিকেলে পিয়ন আসার কথা। হাসিম আলী মুচকি হেসে বলল, আমার 7 রাজার দণ্ডে ওরা চিনল না। মন খারাপ করিস না মা, সবাই কি আর খাটে সোনা চিনে? আমাকে চাইতে ওকে বেশি তারা দেখছি। ভালো করছস মা, তুই চলে আইসা। তাও তো আমার মাইয়েরা চোখের সামনে দেখতেছি। যে অমানুষ ওরা, কোন দিন মাইরা বুড়িগঙ্গা ফালাইয়া দিত, আমরা খোঁজও পাইতাম না। তাহেরার মন আজকে অত্যাধিক ভালো। নিতুর সাথে তিনি ফোনে কথা বলেছেন। মেয়েটা দমে দমে তাকে মা বলে ডাকছে। শুনে তার মন প্রাণ জুড়িয়ে গেল। এত ভালো চাকরি করে মেয়েটা, অথচ কত সুন্দর করে ভদ্রতায় কথা বলে। নিতুকে বউ করে আনার জন্য তাহেরা বেগমের আর তর সইছে না। যত শীঘ্রই সম্ভব নিতুকে ঘরে তুলতে চান তিনি। এই জন্য নবনীকে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিয়েছেন। নবনীদের ইউনিয়ন পরিষদেও ডিভোর্স নোটিশের 1 কপি পাঠানো হয়েছে। এখন ভালোই ভালোই 90 দিন কেটে গেলেই ডিভোর্স হয়ে যাবে। অফিসে ঢুকতেই তামিম দেখলো নিতু হাসি মুখে বসে আছে তার কেবিনে। পরনে একটা সবুজ শাড়ি, ম্যাচিং করে রেশমি চুড়িও পড়েছে। তামিম থমকে দাঁড়ালো। নবনীর কথা মনে পড়ে গেল তামিমের। বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো নবনীর কথা ভাবতেই। বিয়ের পর প্রথম তামিমের বেশ ভালো লাগতো নবনীর হাতের চুড়ির শব্দ। রাতে ঘনিষ্ঠ হতে গেলে মাঝে মাঝে নবনীর হাতে তামিমের বলিষ্ঠ হাতের চাপে ভেঙে যেত চুড়ি। মাঝে মাঝে তো নবনীর হাতও কেটে যেত। কিন্তু তাহেরা বেগম বিরক্ত হয়ে গেলেন নবনীর চুরির শব্দে। একদিন তামিমের সামনেই নবনীকে ধমকালেন বস্তির মেয়ের মতো এসব চুরি পড়ে বলে। সেই সাথে নবনীর পরিবারকে আচ্ছা মতো ধোলাই করলেন। তামিম মায়ের কথার উপর কথা বলে না। সেদিনও তার খারাপ লাগলেও তাও কিচ্ছু বলেনি। উল্টো নবনীকে ধমকে বলেছে এই বাড়িতে এইসব কেউ পছন্দ করে না। তামিম নিজেও বিরক্ত। আজ এতদিন পর তামিমের মনে হলো সে কি আসলে বিরক্ত হতো মায়ের উপর কথা বলতে না পারার জন্য।
আজ জীবনে কত পরিবর্তন এলো। তামিম নবনীকে ডিভোর্স নোটিশও পাঠিয়ে দিল, অথচ তামিম কি কখনো নবনীকে ছেড়ে দিতে চেয়েছে? নিজেকে সে শুদ্ধতম পুরুষ বলে দাবি করে না? নবনীর সাথে বিয়ে হবার আগেও দুজনের সাথে তামিমের শারীরিক সম্পর্ক ছিল। কিছু পুরুষের মতো তামিমও প্রতিনিয়ত একই খাবারে অরুচি, তাই বলে ছেড়ে দেওয়ার ইচ্ছেও ছিল না। গাছেও খাবে, আবার তলাও কুড়াবার মতলব ছিল তার। কি হলো অথচ? তবে তামিম এটা অস্বীকার করবে না, নবনীর প্রতি তামিমের অন্যরকম একটা মায়া রয়েছে। হয়তো 3 বছর একই ছাদের নিচে থেকেছে বলে আজ স্বপ্নের মতো লাগছে সেসব দিন। নিতু তামিমকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে হাত ধরে নাড়া দিয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন বোকারাম? আমি তো জানতাম তুমি ভুলে যাবে। মনে নেই আজকে আমাদের অফিসে নতুন বস আসবে? বড় স্যার না গতকাল মিটিং এ বলে দিলেন ওনার একমাত্র ছেলে আজকে থেকে এই অফিসের দায়িত্ব নেবেন। আবার আজকে নতুন একটা প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। বাহিরের দেশ থেকে আমাদের ক্লায়েন্ট আসবে। সবাইকে অবশ্যই পরিপাটি হয়ে আসতে বলেছে। আমি তাই তোমার জন্য আমার সাথে ম্যাচিং করে শার্ট নিয়ে এলাম। আমি তো জানি তুমি আজও আয়রন না করে কুস্তানো একটা শার্ট পরে চলে আসবে। তামিম মুচকি হাসলো। নবনী থাকতে তামিমের সব জামা কাপড় সে ধুয়ে ইস্ত্রি করে রাখতো। নবনী নেই আজ কয়েকদিন হলো, তার জামা কাপড় সব এলোমেলো হয়ে আছে। বাসায় খাবারও হচ্ছে না, কে রান্না করবে? হোটেল থেকে খাবার এনে খেতে হচ্ছে। নিতু শপিং ব্যাগ রেখে চলে গেল। তামিম শার্ট চেঞ্জ করে নিল। পুরো অফিস জুড়ে আজকে কেমন সাজ সাজ রব। নতুন সোফা এসেছে, চেয়ার এসেছে। বসের কেবিনের দিকে একটা বুক সেলফ নিয়ে যাওয়া হচ্ছে। নতুন বস নিশ্চয়ই বই পড়তে ভালোবাসেন। তামিমের আবারও নবনীর কথা মনে পড়ল। কি ভীষণ পড়ার শখ ছিল নবনীর। তামিম একবার তাকে দুটো বইও কিনে দিয়েছে, মায়ের আড়ালে। কি যেন নাম ছিল, মনে করতে পারল না তামিম। কিন্তু শেষ রক্ষা হলো না। তাহেরা বেগম একদিন দেখলেন নবনী কিচেনে দাঁড়িয়ে রান্না করছে আর পড়ছে, আর মিটিমিটি হাসছে। তিনি বই নিয়ে এলেন, নিজে পড়বেন বলে। তারপর আর ফিরিয়ে দেননি নবনীকে। এইসব ভাবতে ভাবতে তামিমের হঠাৎ করে মনে হলো, নিতু কি নবনীর মতো হবে? তাহেরার এসব কি নিতু কখনো মেনে নেবে? উত্তর খুঁজে পায় না তামিম। বাহিরে সবার ফুটোপুটি শুনে তামিম বুঝতে পারলো নতুন বস এসেছে। সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নিতু, অরুণা, লিমার হাতে ফুলের মালা, স্যারকে পড়ানোর জন্য। সবাই সেজেগুজে দাঁড়িয়ে আছে। তামিম তাকিয়ে দেখলো বড় স্যারের পেছনে 25 থেকে 26 বছর বয়সী একটা ছেলে ঢুকেছে। পরনে একটা হালকা গোলাপি কালারের পাঞ্জাবি এবং সাদা পায়জামা, মাথায় একটা কালো টুপি। তামিমের চাইতে 2 ইঞ্চি লম্বা হবে। চেহারায় কেমন একটা অদ্ভুত পবিত্রতা, স্নিগ্ধ কোমল লাগছে দেখতে। তামিম জানতো গোলাপি মেয়েদের রং, ছেলেদেরও যে এত ভালো লাগে তা আগে বোঝেনি। ছেলে হয়েও তামিমের চোখ আটকে গেল। তাকিয়ে থাকতে থাকতে কখন যে তামিমের সামনে এলো তামিম খেয়ালই করলো না। বড় স্যার তামিমের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলল, উনি হচ্ছে তামিম হোসেন, আমাদের উৎপাদন বিভাগ উনি দেখেন। আর তামিম সাহেব, এই হচ্ছে আমার ছেলে মেঘালয় আহমেদ মেঘ। মেঘ হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য, কিন্তু তামিমের সেদিকে কোনো খেয়াল নেই। মুচকি হেসে মেঘ জড়িয়ে ধরলো তামিমকে। মেঘ জড়িয়ে ধরতেই ধ্যান ভাঙলো তামিমের। নিজের অমনোযোগিতার জন্য লজ্জা পেল। মেঘকে সরি বলতেই মেঘ মুচকি হেসে বলল, ইটস ওকে ব্রাদার। মেয়েদের সাথে মেঘ আর হাত মিলালো না। নিতু মালা পরাতে গেলে মেঘ মুচকি হেসে বলল, প্লিজ এসব ফর্মালিটি আমাকে দিয়ে করবেন না। আমাকে মালা দিয়ে এইভাবে বরণ করতে হবে না। কোরবানির হাটের গরুর মতো লাগে যেন। নিতু পিছিয়ে গেল। মেঘ বলল, সবাই নিজের কেবিনে যান, কাজ করুন, বিকেলে মিটিং হবে। মেঘ নিজের কেবিনে চলে গেল। নিতু তামিমের সাথে তামিমের কেবিনে গিয়ে বলল, নতুন বস কি হ্যান্ডসাম, তাই না তামিম? আমি তো অলরেডি ক্রাশ খেয়ে গেছি। তোমার সাথে রিলেশন না থাকলে আমি নিশ্চিত ওনার সাথে লাইন মারার চেষ্টা করতাম। নিতুর কথা শুনে তামিম নিজেও হাসলো এবং প্রথমবারের মতো খেয়াল করলো নিতু এরকম একটা কথা বলার পরেও তামিমের রাগ হচ্ছে না। অথচ নবনীর ফোনে একদিন একটা লোক রং নাম্বারে কল দিয়েছিল বলে তামিমের মাথা গরম হয়ে গেছে। তামিমের নিজেকে কেমন নড়বড়ে মনে হচ্ছে আজ। কেন এমন লাগছে তার? নবনীর কথা কেন বারবার ভাবছে সে? হিসেব মেলাতে পারছে না। সবার হিসেব কি মিলে এক জীবনে? খারাপ সময় দেরিতে যায়। নবনীর মনে হলো
তারও তেমন অবস্থা। দিন কাটছেই না কিছুতেই যেন। সারাদিন মাকে টুকটাক সাহায্য করে, দুই বোনের স্কুলের পড়া সাহায্য করে কিছুটা। কিন্তু এসবের মধ্যেও নবনীর মধ্যে অস্থিরতা কাজ করে। বুকের ভেতর একটা ব্যথা কোণে কোণে মাথাচাড়া দিয়ে ওঠে। মায়া কি একেই বলে? কার প্রতি মায়া? যারা তাকে দিনের পর দিন এভাবে কষ্ট দিয়েছে তাদের জন্য কেন এত মায়া লাগছে? আচ্ছা, ওদেরও কি নবনীর জন্য এরকম লাগে? জানা নেই নবনীর। অবশেষে নবনীর ডিভোর্স হয়ে গেল। বুকের ভেতর চুরমার হয়ে যাওয়ার মতো ব্যথা নিয়ে নবনীর সেদিন কাটলো কোনো মতে। নবনী অবাক হলো হামিদুর রহমান তারপর থেকে একবারও নবনীর কোনো খোঁজ নেয়নি দেখে। নবনী বুঝে উঠতে পারছে না কেন হামিদুর রহমান নবনীর সাথে একবারও কথা বলল না। নবনীও ফোনে পাচ্ছে না তাকে। বৃহস্পতিবার বিকেল বেলা নবনী বসে ফাল্গুনির চুল বেঁধে দিচ্ছিল। পাশে চৈতালি বসে আছে, তার চুল বাঁধা শেষ। নবনী আজকে রঙিন ফিতা দিয়ে দুই বোনের চুলে বিনুনি করে দিচ্ছে। এমন সময় হাশেম আলী বাড়ি ফিরলেন। নবনী উঠে গিয়ে বাবার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এলো। হাশেম আলী চৌকিতে বসে রইলেন কিছুক্ষণ চুপ করে। নবনী ফাল্গুনির চুল বাঁধা শেষ করে বাবার পাশে গিয়ে বসলো। বাবার কাঁধে হাত রেখে বলল,